জাতীয় নির্বাচনের পাশাপাশি যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল তার ফলাফল আমাদের হাতে। গণভোটে হ্যাঁ ভোট বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। এর মানে কি? এর মানে হলো দেশের শাসন ব্যবস্থায় এখন ব্যাপক এবং অভাবনীয় পরিবর্তন আসতে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে কবর দেওয়ার জন্য জনগণ ব্যালটে সিল মেরেছে। সবচেয়ে বড় পরিবর্তন, আমাদের জাতীয় সংসদ এখন থেকে আর এক কক্ষ বিশিষ্ট থাকছে না, এটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতো এখন বাংলাদেশেও একটি উচ্চকক্ষ গঠিত হবে। দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্যের এই উচ্চকক্ষ গঠিত হবে। যেহেতু জামায়াত জোট প্রায় 40% ভোট পেয়েছে, সেহেতু এই 100 জনের মধ্যে অন্তত 40 জনই হবেন জামায়াত এবং 11 দলীয় জোটের প্রতিনিধি। অর্থাৎ উচ্চকক্ষে বিরোধী দলের এক বিশাল আধিপত্য তৈরি হতে যাচ্ছে, যা সরকারের যে কোনো স্বৈরতান্ত্রিক বিল আটকে দিতে পারে। নতুন শাসন ব্যবস্থায় বিরোধী দলকে আর পুতুল বানিয়ে রাখা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ সরকার চাইলেও এখন পুরো সংসদ নিজেদের পকেটে পড়তে পারবে না। বিরোধী দল সরাসরি সংসদ পরিচালনায় অংশ নেবে। সংসদীয় স্থায়ী কমিটিগুলো হলো সরকারের মন্ত্রীদের জবাবদিহি করার মূল জায়গা। বিরোধী দলের এমপিরা যখন এই কমিটিগুলোর সভাপতি হবেন, তখন কোনো মন্ত্রী আর দুর্নীতির ফাইল সহজে পাশ করতে পারবে না। ডিপ স্টেট চাইলেও এই জায়গায় খুব একটা ম্যানিপুলেট করতে পারবে না, কারণ এটি এখন সাংবিধানিক অধিকার। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবেন এটা নিশ্চিত, কিন্তু কে হবেন সেই ব্যক্তি? এই দৌড়ে এমন কিছু নাম সামনে এসেছে যা শুনলে শাহবাগীদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। আলোচনায় আছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এবং আরেকজন আছেন শহীদ মীর কাশেম আলীর ছেলে আয়নাঘর থেকে গুম ফেরত ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। এই দুই নেতাই উচ্চশিক্ষিত, ব্যারিস্টার এবং আইন বিষয়ে অত্যন্ত দক্ষ। সংসদ পরিচালনা করার জন্য যে প্রজ্ঞা এবং আইন কানুন জানা প্রয়োজন, তার সবটুকুই এদের মধ্যে আছে। যাদের পিতাকে ফাঁসি দেওয়া হয়েছিল সংসদকে ব্যবহার করে, আজ তাদের ছেলেরাই এই সংসদে স্পিকারের চেয়ারে বসে সংসদ চালাবেন। রাজনীতির এমন আইরনি বা মধুর প্রতিশোধ ইতিহাসে খুব কমই দেখা যায়। আমাদের কাছে আসা লেটেস্ট খবর বলছে, ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানের চেয়ে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেনের সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন? আসুন লজিকগুলো মিলিয়ে দেখি। ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অত্যন্ত ধীরস্থির এবং পলিটিক্যালি ম্যাচিউরড একজন মানুষ। পাবনা 1 আসন থেকে তিনি বিপুল ভোটে জিতে এসেছেন। দল এবং জোটের ভেতরে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। সংসদীয় রীতিনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে কথা বলার জন্য যে ধরনের ডিপ্লোমেসি প্রয়োজন, নাজিবুর রহমানের মধ্যে সেটি প্রবল। তাই দল হয়তো তাকেই এই মর্যাদাপূর্ণ পদের জন্য বেছে নেবে। ডেপুটি স্পিকার তো জামায়াত পাচ্ছে, কিন্তু বিরোধী দলের চিফ হুইপ বা হুইপ কে হবেন? সূত্র মতে 11 দলের শরিকদের মধ্যে এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড হাসান আবদুল্লাহ হতে পারেন বিরোধী দলের হুইপ। হাসান আবদুল্লাহ যদি বিরোধী দলের হুইপ হন, তবে সংসদে তারুণ্যের এক বিশাল গর্জন শোনা যাবে। হুইপের কাজ হলো দলের এমপিদের শৃঙ্খলা ধরে রাখা এবং সংসদে দলের অবস্থান ক্লিয়ার করা। হাসনাতের মতো একজন ডাইনামিক এবং এনার্জেটিক তরুণ যখন এই পদে বসবেন, তখন বিএনপি সরকারের মন্ত্রীরা সংসদে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ পাবে না। পদপদবি নিয়ে মিডিয়াতে এত জল্পনা কল্পনা চললেও জামায়াতে ইসলামী কিন্তু অত্যন্ত সতর্ক। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম অত্যন্ত ক্লিয়ারলি বলেছেন, সংসদের এসব পদ নিয়ে দলের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এর পেছনে কারণ কি? কারণ হলো 11 দলীয় জোট। জামায়াত জানে একা সব পদ দখল করলে জোটে ফাটল ধরবে, তাই 11 দলীয় জোট টিকিয়ে রাখার স্বার্থে শরিকদের জন্য ছাড় দিতে হবে। হয়তো ডেপুটি স্পিকার জামায়াত নেবে, কিন্তু হুইপ বা সংসদীয় কমিটির প্রধানের পদগুলো এনসিপি, এলডিপি বা অন্য শরিকদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। দিস ইজ পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এবার নির্বাচিত সংসদকে 2 ধরনের ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। শপথ গ্রহণের পর প্রথম 180 দিন অর্থাৎ 6 মাসে সংসদ সদস্যরা নিয়মিত আইন প্রণেতা হিসেবে কাজ করবেন না, তারা কাজ করবেন সংবিধান সংস্কার পরিষদের বা কনস্টিটিউশন রিফর্ম কাউন্সিল হিসাবে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। এই 180 দিন তারা দেশের সংবিধানকে খোল নলচে পাল্টে ফেলবেন। ফ্যাসিবাদের তৈরি করা সব নিবর্তনমূলক আইন তারা বাতিল করবেন। এই 6 মাস তারা মূলত ফাউন্ডিং ফাদার্স বা রাষ্ট্রের নতুন রূপকার হিসেবে কাজ করবেন। এরপর 180 দিন পার হলে তারা নিয়মিত আইন প্রণেতা বা এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই 180 দিনের সংস্কারে কি কি থাকবে? জুলাই সনদ অনুযায়ী সবচেয়ে বড় দাবিটি বাস্তবায়ন হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা
কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে চিরতরে ফিরিয়ে আনা হবে, যাতে আর কখনোই কোনো হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকতে না পারে। শুধু তত্ত্বাবধায়ক সরকারই নয়, নির্বাচন কমিশন ইসি এবং দুর্নীতি দমন কমিশন এসিসি সহ একাধিক সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পূর্ণ পুনর্গঠন করা হবে। এগুলোকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করে স্বাধীন করা হবে, যাতে এরা ডিপ স্টেটের ইশারায় না চলে। সবচেয়ে বৈপ্লবিক পরিবর্তনটি আসতে যাচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদে। এই 70 অনুচ্ছেদের কারণেই এমপিরা দলের শীর্ষ নেতার দাসে পরিণত হয়েছিলেন। দলের বাইরে ভোট দিলে মন্ত্রিত্ব তো দূরের কথা, এমপিশিপও চলে যেত। নতুন সংস্কার অনুযায়ী এই 70 অনুচ্ছেদ সংশোধন করা হচ্ছে। এখন থেকে অর্থ বিল বা বাজেট এবং সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বা নন কনফিডেন্স মোশন ছাড়া অন্য সব সাধারণ বিলে সংসদ সদস্যরা দলের নির্দেশনার বাইরে গিয়ে নিজের বিবেকের তাড়নায় বা নিজ এলাকার স্বার্থে, নিজ দেশের স্বার্থে দলের বিপক্ষেও ভোট দিতে পারবেন। এর ফলে সংসদে সত্যিকার অর্থে ডিবেট এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। গণভোটের এই হ্যাঁ জয়যুক্ত হওয়া প্রমাণ করে মানুষ আর একক ক্ষমতা বা ডিক্টেটরশিপ চায় না। উচ্চকক্ষ, বিরোধী দলের ডেপুটি স্পিকার, 70 অনুচ্ছেদ সংশোধন, এসব কিছু মিলে দেশে এমন এক চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে যেখানে কোনো দল চাইলেই আর ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। আগামী বাংলাদেশের জন্য অত্যন্ত ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ। এই 6 মাসেই লেখা হবে আগামী 100 বছরের বাংলাদেশের ভাগ্য। এদিকে ডেপুটি স্পিকার পদের দৌড়ে আরও যারা এগিয়ে আছেন তাদের মধ্যে একজন হলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং তুখোর জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি পটুয়াখালীর বাউফল থেকে এমপি নির্বাচিত হয়েছেন। তার সাংগঠনিক দক্ষতা এবং জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছু নেই, কিন্তু প্রশ্ন হলো পলিটিক্যাল স্ট্র্যাটেজি কি বলে। স্পিকার বা ডেপুটি স্পিকারের চেয়ারটি হলো নিরপেক্ষতার চেয়ার। সেখানে বসে আপনি দলীয় বক্তব্য দিতে পারবেন না, উত্তপ্ত ডিবেট করতে পারবেন না। ডক্টর মাসুদ হলেন বিরোধী দলের অন্যতম সেরা ফ্লোর স্পিকার বা বাগ্নি নেতা। সরকার যখন সংসদে কোনো ভুল পলিসি আনবে, তখন ফ্লোরে দাঁড়িয়ে টেবিল চাপড়ে সেটার কাউন্টার দেওয়ার জন্য ডক্টর মাসুদের মতো ফায়ার ব্রাঞ্চ নেতাকে খুবই প্রয়োজন। জামাত কি তাদের সবচেয়ে সেরা বক্তাকে স্পিকারের চেয়ারে বসিয়ে চুপ করিয়ে রাখবে, নাকি ফ্লোরে তাকে উন্মুক্ত করে দেবে? এটাই এখন দলের হাইকমান্ডের সবচেয়ে বড় চিন্তার বিষয়। রাজনীতিতে সবসময় ডার্ক হর্স বা অপ্রত্যাশিত চমক থাকে। ডেপুটি স্পিকার পদে এমন আরও একটি নাম উঠে আসছে, যিনি কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতিন। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সাবেক সামরিক কর্মকর্তা। সংসদ যখন উত্তপ্ত হয়, মন্ত্রী এবং এমপিরা যখন হট্টগোল শুরু করেন, তখন পুরো হাউসকে কন্ট্রোল করার জন্য দরকার হয় স্ট্রং পার্সোনালিটি বা কমান্ডিং ভয়েস। একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের মধ্যে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড বা শৃঙ্খলাবোধ পুরোপুরি রয়েছে। তাছাড়া ডিপ স্টেটের সাথে ডিল করার ক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ড বিরোধী দলের জন্য একটি বিশাল সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ তৈরি করবে। প্রিয় দর্শক, দিন শেষে দল যাকে এই গুরু দায়িত্ব দেবে, তিনি বিরোধী দলের হয়ে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবেন। আপনার মতে কে হতে পারেন পরবর্তী ডেপুটি স্পিকার? ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কর্নেল বাতেন, নাকি ব্যারিস্টার আরমান? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।